জানতাম সে অসুস্থ। অনেকদিন ধরেই মারণ ব্যাধি কর্কট রোগের সঙ্গে লড়াই করে আসছিল এবং এক পর্যায়ে মনেও হয়েছিল বুঝিবা সেই লড়াই এসে জিতেই যাবে। তার সঙ্গে যখন শেষ দেখা বছরখানেক আগে আমাদের এই মুহূর্তের বাংলা কথা সাহিত্যের অন্যতম শক্তিমান প্রতিনিধি ওয়াসি আহমেদের বাড়িতে, সেদিন তো তাকে বেশ সুন্দর, সপ্রাণ, সপ্রতিভ, বুদ্ধিদীপ্ত এবং সুদর্শনই লেগেছিল, যেমনটি মনে হয়েছিল তার সঙ্গে আমার প্রথম দেখার দিনটিতে আমাদের বিস্তারের কার্যালয়ে, যখন সে নিজেই এসেছিল, শতপ্রণোদিত হয়ে এসেছিল আমার সঙ্গে দেখা করতে। হাতে করে নিয়ে এসেছিল তার বই খোয়াজ খিজিরের সিন্দুক, যেটি তার দ্বিতীয় গল্পগ্রন্থ। এর আগে নক্ষত্রের ঘোড়া নামে একটি বই বেরিয়েছিল, কিন্তু মূলত এই বইটি তাকে বাংলা সাহিত্যের একেবারে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসে, কারণ সেটি 2016 সনে সম্ভবত প্রকাশিত হয় এবং প্রকাশের পরপরই প্রথম আলো কর্তৃক বছরের সেরা গ্রন্থ হিসেবে পুরস্কৃত হয়েছিল। হ্যাঁ, আপনারা এই পর্যায়ে নিশ্চয়ই অনেকেই ধারণা করে নিয়েছেন আমি কার কথা বলছি। তিনি ফয়জুল ইসলাম, আমাদের সমকালীন বাংলা কথা সাহিত্যের এক অত্যন্ত মেধাবী, মৌলিক এবং শক্তিমান কণ্ঠস্বর। বাংলার ছোট গল্পকে যিনি বেশ একটা জোরালো পাটাতনের উপর দাঁড় করিয়ে দিয়েছিলেন এবং নিজস্ব ভাষা, ভঙ্গি, এক স্বতন্ত্র গল্প কৌশল, জীবন ভিক্ষা, সব কিছুর সম্মিলনে একেবারেই আলাদা এবং খুবই জোরালো এবং খুবই শক্তিমত্ত একটি অবস্থান এবং পরিচয় তিনি নির্মাণ করে ফেলেছিলেন তার এই অল্প কটি বইয়ের মাধ্যমে। বই খুব বেশি তিনি লেখেননি, এরপরে তার আরো গোটা তিনেক বই বেরিয়েছে। বখতিয়ার খানের সাইকেল, জমিন, নীল খেতে কেন যাই, ঘুম তৃষ্ণা ইত্যাদি। কিন্তু যতটাই লিখেছেন তার ভেতর কোনো একটি গল্প এবং কোনো একটি রচনাকেও আমরা উপেক্ষা করতে পারি না। এমনই ছিল তার কবজির জোর এবং তার দেখার দৃষ্টি, চিন্তার নিজস্ব ধরন এবং পদ্ধতি এবং প্রকাশের ক্ষমতা। সেই ফয়জুল বলতে বুকটা ফেটেই যাচ্ছে। এত প্রিয়জন আমাদের চাইতে অল্প ক বছরের ছোট, অনুযায়ী বলা চলে, কিন্তু এক ধরনের গভীর সাহিত্যিক বন্ধুতাও তার সঙ্গে গড়ে উঠেছিল। এক ধরনের শ্রদ্ধা বোধ জাগে তার কথা মনে হলে। তার সাহিত্য প্রেম, ভাষার প্রতি নিষ্ঠা, তার উদার, গভীর, মননশীল এবং প্রগতিশীল চিন্তা চেতনার জন্য সেই মানুষটি আচমকা আমাদের কাছ থেকে চলে গেলেন। এই তো গতকাল 21শে জানুয়ারি কর্কট তাকে হারিয়ে দিল। সেই যুদ্ধে তিনি এক পর্যায়ে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন এবং তারপর থেকে গতকাল থেকেই আমি দেখছিলাম কতজন কতভাবে আমাদের যে সামাজিক মাধ্যমে তার প্রতি তাদের ভালোবাসা, তাদের মমতা, তাদের দরদ, তাদের বন্ধুতা প্রকাশ করছিলেন এবং গভীর শোকার্ত এবং সন্তপ্ত উচ্চারণে এক একজন এক একভাবে সুমনকে স্মরণ করছিলেন। আমার একদিন সময় লাগলো নিজেকে একটু ধাতস্থ করে নিতে। মনে হলো দুটো কথা না বললেই নয়। সুমন চলে গেছে, 60-62 বছর বয়সে চলে গেছে।
বেশ কয়েকটি বই রেখে গেছে, খুবই শক্তিশালী গ্রন্থ বাংলা ছোট গল্প জগতে, কথা সাহিত্যের জগতে। সেগুলো স্মরণীয় হয়ে থাকবে, সন্দেহ নেই। কিন্তু সবচেয়ে বড় কথা, সে যে ভালোবাসা, সে যে একটা সম্প্রীতির বন্ধন আমাদের পুরো সাহিত্য অঙ্গনে জুড়েই তৈরি করতে গিয়েছে, সেইটি আসলে আমরা অনেক দিন ধরেই উপলব্ধি করব যে কত বড় একটা ক্ষতি আমাদের হয়ে গেল। আমরা সুমনের লেখাগুলোকে নিশ্চয়ই আরো যত্ন করে পড়ব, কিন্তু সবচেয়ে বড় কথা তার যে ভাবনাগুলো ছিল ভাষা নিয়ে, তিনি অনেকেই হয়তো জানেন যে তিনি গদ্য নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেন এবং আধুনিক বাংলা গদ্য ভাষা সন্ধানে নামে একটি অত্যন্ত মূল্যবান এবং বিদগ্ধ গ্রন্থ রচনা করেছিলেন। তার সেই ভাবনাগুলোকে যেন আমরা ধারণ করি, মনে রাখি। বাংলা ভাষা এবং সাহিত্যের জন্য তার যতটা আত্মত্যাগ, কারণ তিনি খুব বড় পদে কাজ করতেন, সচিব পর্যায়েই তিনি উন্নীত হয়েছিলেন, পড়াশোনা করেছেন দেশে বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একেবারেই উচ্চতম পর্যায়ে অর্থনীতি নিয়ে, এবং পেশাগতভাবেও তার সাফল্য এবং তার অর্জন ঈর্ষণীয়। আমার সৌভাগ্য হয়েছিল তার শেরেবাংলা নগরে সে তার প্রিয় বহু স্মৃতি জড়িত দপ্তরটিতে যাওয়ার, এবং সেখানেও লক্ষ্য করেছি তার কাজের প্রতি নিষ্ঠা, সহযোগী এবং সহকর্মীদের সঙ্গে তার সম্পর্কের গভীরতা। সব মিলিয়ে মনে হয়েছিল, এখনো মনে হয় যে সুমন অনেক কিছু দেওয়ার জন্যই নিজেকে প্রস্তুত হয়েছিল, দেওয়া শুরু করেছিল। আমরা হয়তো আরো অনেক কিছুই পেতাম তার কাছ থেকে, গল্প, উপন্যাস, প্রবন্ধ, তার চিন্তার প্রতিফলন আমাদের সমাজে, সাহিত্যে, সংস্কৃতিতে। তা থেকে আমরা বঞ্চিত হলাম, এটি একটি বড় ক্ষতি। তবু সুমন যতটুকুই দিয়েছে সেটুকুকেই আমরা মাথায় করে রাখব। তার যে উত্তরাধিকার সেটিকে আমরা পরবর্তী প্রজন্মে যেন সঞ্চারিত করে দিতে পারি, এইটুকু প্রত্যাশা এবং জানিয়ে এবং অঙ্গীকার ব্যক্ত করে আমি তার প্রতি আমার যে ভালোবাসা, যে শ্রদ্ধা এবং যে প্রীতি এবং তাকে হারিয়ে যে ব্যথা, যে শোক অনুভব করছি হৃদয় জুড়ে, তা প্রকাশের একটি বিনীত প্রচেষ্টা এখানেই শেষ করছি। কিন্তু তার আগে তার একটি লেখাও ছোট্ট অংশ বিশেষ পড়ে শোনাতে চাই, যে বইটি সে আমাকে দেওয়ার জন্য নিয়ে এসেছিল তার প্রথম সাক্ষাতেই। খোয়াজ খিজিরের সিন্দুক বইটি ছোট্ট করে লিখেও দিয়েছিল, আমি দেখতে পাচ্ছি। এটা সে আমাকে দিয়েছিল 5ই অক্টোবর 2017 সালে, লিখে দিয়েছিল আলম খোরশেদ, অজস্র শ্রদ্ধায়। তো সেই বইটিরই প্রথম গল্প খোয়াজ খিজিরের সিন্দুকের ছোট্ট একটি অংশ আমি পড়ে শোনাতে চাই। শুরুর অংশটুকুই পড়ে শোনাই, কয়েক মিনিটের পাঠ। এর মাধ্যমেই আমি শেষ করব সুমনকে স্মরণ করে আমার এই উপস্থাপনাটুকু। পাবনা শহরের অদূরের আরিফপুর গ্রামের শালু পরামানিকের পাতকুয়ায় সোনার একটা হার পড়ে যায়। ফাল্গুনের এক সকালেই সেই হারটা খুঁজতে ডাকা হয় একই গ্রামের অভিজ্ঞ কুয়া ঝরানি চ্যাংটা হাবিবকে। হাজামাজা কুয়ায় নেমে কুয়ার ফুট 10 পচা পানির নিচে সে ডুব দেয়। ডুব দিয়ে কুয়াটার শ্যাওলা ধরা ভাঙাচোরা একটা মাটির পাতের দুদিকে সে বসিয়ে ফেলে তার দুপায়ের পাতা। ওপরের দিকে আরেকটা পাতের কানা সে খামচে ধরে তার বাম হাতের আঙ্গুলগুলো দিয়ে রাখে। চ্যাংটা হাবিবের সাথে একটা ছোট্ট বালতি, বালতির হাতলের সাথে নাইলনের দড়ি বাঁধা। বালতিতে কাদা পানির ভরে নিয়ে পাতকুয়ার অতল থেকে সে দড়িতে বারবার হ্যাঁচকা টান দেয়।
আর সে সংকেত ধরে কাদা পানি ভর্তি বালতির ওপরে টেনে তোলে চ্যাংটার জোগালি নজর। কুয়া ঝাড়ানো অথবা কুয়া সাফের কাজে সমবয়সী নজরই চ্যাংটার অনেক পুরনো সঙ্গী। কুয়ায় জমে থাকা কাদা পানি তোলার জন্য বালতির পর বালতি চালালে কুয়ার ভেতর বারবারই কাদা পানির ঘূর্ণি উঠতে থাকে। নাক, মুখ, চোখ সব তখন কুঁচকে ফেলে দম আটকে রাখে চ্যাংটা। এই মুহূর্তে কাদা ভরে নেওয়া ছোট বালতি তার হাতল থেকে অসতর্কতায় তার বাম হাতটা ছুটে যায় এবং বালতিটা থেকে কাদা পানি উল্টে পড়ে গিয়ে তার নাক মুখের সামনে ঘুলঘুলিয়ে ওঠে দুর্গন্ধে ভরা ময়লা পানি। ময়লা পানিটুকু সরিয়ে ফেলার চেষ্টায় আপনাতেই তার ডান হাতটা মুখের সামনে দুলে ওঠে কবার। কোনো লাভ হয় না তাতে, বরং এটুকু মাত্র শক্তি ক্ষয়ে অনেক কষ্টে দম আটকে রাখা তার বুকের ভেতরটায় যন্ত্রণা হয় দ্বিগুণ। তখন সে ভয় পায়, দম ছুটে যাবে না তো আবার। এই যাত্রায় সে ডুব মেরে কুয়ার নিচে গেছে 2 মিনিটও হয়নি। অনেক দিন কুয়ায় নেমেছে বলেই কি ফাঁপড় ঠেকেছে এমন, নাকি বয়স বাড়লে এমনই হয় সব কুয়া ঝরানির। বাতিল কুয়াটার মাটির পাতগুলো ভাঙাচোরা, শ্যাওলা ধরা। এ মুহূর্তে একটু শ্বাস নেওয়ার জন্য তার একটার কানায় 2 হাতে ভর দিয়ে ফুট 10 ময়লা পানি কেটে কেটে চ্যাংটা মাথা জাগায় বুড়বুড়ি ওঠা পানির ওপর। তারপর বুকের ভেতর আটকে রাখা সামান্য দমটুকু বের করে ফেলে মুখ হা করে হাঁপাতে থাকে সে। লম্বা লম্বা প্যাকেটে 2 পা ফাঁক করে সে কুয়োর একটা পাতের উপরে বসায় আর পিঠের ভারটুকু কুয়ার অসমান দেয়ালে সে ছেড়ে দেয়। এদিকে কুয়ার পাড়ের শানে ক্রমশ জেগে ওঠে কাদা পানির স্তূপ। স্তূপের উপর আরেক বালতি কাদা পানি নিমেষেই ঠেলে ফেলে কুয়ার মুখে এসে দাঁড়ায় চ্যাংটার জোগালি ঘরমাক্ত নজর। দড়িতে ঝোলানো খালি বালতিটা কুয়ায় নামিয়ে দিতে দিতে কুয়ার পাতে দাঁড়িয়ে বিশ্রামরত চ্যাংটাকে নজর জিজ্ঞাসা করে, হে, দম ফেল করল নাকি? নজরের প্রশ্নটা মোটেই অপ্রাসঙ্গিক নয়। 62 বছর বয়সী চ্যাংটা কুয়ায় নেমে আজকাল আর আগের মতো দম পায় না। সাঁতার মেরে কুয়ার অতল থেকে পানির উপর উঠতেও আজকাল অনেক কষ্ট হয় তার। তাই এই মুহূর্তে অবস্থাটা এমন যে চ্যাংটার ল্যাকব্যাকা শরীরের কাঠি কাঠি খাঁচাটা যেন ফেটে ফেটে বিভিন্ন দিকেই ছুটে যাবে। হাঁপুড়ে বুকটায় হাত ডলে ডলে তাই বুকটাকে সে শান্ত করে আনতে চায়, কিন্তু বুকের খাঁচায় আগের মতোই আন্দোলন। শরীরের ভেতরে বড় বেছপ্ফল লাগে তার। অথচ বছর আগেও সে কুয়ার নিচে এক ডুবে পার হয়ে গেছে কম করে হলো 6-7 মিনিট। বয়স 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 তবে কাউকে খাতির করে না। নজরের প্রশ্ন তাই চ্যাংটার নিজের সীমাবদ্ধতাকে পরিষ্কার করে তোলে। কুয়া থেকে উপরে তাকিয়ে অনেক আলোর ভেতর অস্পষ্ট নজরের দিকে তাই রাগটা ঝাড়ে চ্যাংটা। এলেটুর ছাওয়াল, তোরে কিডা কইছে রে আমি দম ফেল করছি? না জান শুনে কথা কব না, বুঝলু? 3 কোটি বয়স হয়েছে বলে কি পচে গেছি নাকি আমি? কি কবে চাইস তুই? পাতকুয়ার মুখে নিজের মাথাটা ঝুঁকিয়ে সমবয়সী নজর হাসতে হাসতে চ্যাংটাকে বলে, বলা নেই কনি রাগে ফায়ার হয়ে গেল কি কামে? আমি করছিলাম কি? দম লাগি গেলি পরে উপরে উঠে আসে, একখান বিড়ি খেয়ে যান।